আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দেই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলোর নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এটি হচ্ছে খোদাই প্রতিশোধ। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কথা আজকে বেশি বলবো না, এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে। এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা। পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সমস্যা এখানে সীমাহীন। শিল্প যেখানে থাকবে, পরিকল্পনাও সেখানে থাকবে, শৃঙ্খলা সেখানে থাকবে,
কাজ সেখানে থাকবে, উন্নয়ন সেখানে থাকবে, নিরাপত্তা সেখানে থাকবে। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুথে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাআল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান, সেরকম করে ইনশাআল্লাহ সাজানো হবে। আমার শ্রমিক ভাই বোনেরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা, আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য। কোনো সময় জানাইয়া আসি, কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য। বহুবিধ সমস্যা, সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয়। অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন, এ সংখ্যাটা বড় কম। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর, যেই সময়টা গর্ভবতী অবস্থায়, এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়, সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন, এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না, বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটি সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। একটা সুস্থ মা, একটা সুস্থ শিশু, আগামী দিনে সুস্থ সমাজ। এই সুযোগ, এই সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা 8 ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরিই ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে। বাকি ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্বও পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন, তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয়, আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা, সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে।
গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এইটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে, এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোনো জাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলা বলি, এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই। করতে থাকো, পড়েও কামড়াও, কামড়া কামড়ি করো, ওখানেই থাকো। প্রিয় গাজীপুরবাসী, ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে। আমি দেখেছি এখানে 60টা দাবি আমার কাছে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি বিইজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোটে এ দেশ সেবার দায়িত্ব পাই, আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ম্যাটার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। ট্যাক্সই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইনশাল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো। টাকা আছে না? কোথায় আছে জানেন?
দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, ইনশাআল্লাহ তাআলা আজিম আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক তার পাওনা সেই এলাকায় তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করব না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করব না, 18 কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রে এই দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখব না। আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা। এই 2টা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো জামাতে ইসলামীর? হায় রে হায়, এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল। কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো, 15.5 বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আমরা 11টা দল এক হয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? বলবেন যে আমরা তো আপনাদেরই লোক। হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বারবার দিতে থাকবো, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না। আমি চাই দেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হব আমরা সবাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কোনো দলীয়, কোনো পারিবারিক, কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না।
এরা আমাদের 12টা বাজিয়েছে, এরা দেশে বারবার ফেসিবাদ উপহার দিয়েছে, এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। ওই শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন, এখন চাই ঐক্যের শাসন, এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 11টা দল আমরা এক হয়েছি। এই গাজীপুরে 5টি আসন আছে। আমি 5টি আসনে 11 দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন। ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায় সেই হাত স্তব্ধ করে দিতে হবে। পারবেন? হ্যাঁ, 4টা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই। যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই। কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। ওই স্লোগান চল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। এখন তোরটা তুই দে, আমারটা আমি দেব। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। চরম ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই, খালি হাতে বুক চিতিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। আর এই সমস্ত ভোট ডাকাতকে বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না। যুব সমাজ তৈরি? বলবেন যে আপনি বেঁচে গেলেন, আপনার তো বয়স হয়ে গেছে। আমি এই যুবকদের চাইতে কম যুবক না, আল্লাহর মেহেরবানি। একসাথে লড়াই করবো ইনশাল্লাহ।